আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। গাজীপুরে কয়েকদিন ধরে চলা গ্যাস সংকট পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শিল্প কারখানা সচল হতে শুরু করেছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, বর্তমানে শিল্প কারখানাগুলোর পরিস্থিতি কেমন দেখছেন এবং গ্যাস সংকটের প্রভাব কেমন পড়ছে জানাবেন। গাজীপুরে যে অচল অবস্থা ছিল শিল্প কারখানার, সেটি কিন্তু অনেকটাই কাটতে শুরু করেছে। শিল্প কারখানার পাশাপাশি এখানকার যে বাসাবাড়িতে গ্যাস সংকট ছিল সেটিও কিন্তু অনেকটা কাটতে শুরু করেছে। এবং এই যে গণপরিবহন, যেগুলো আসলে সিএনজি চালিত গণপরিবহন রয়েছে, সেগুলো আসলে এখন নির্বিঘ্নে গ্যাস পাচ্ছে, যার ফলে যে গত কয়েকদিনের যে অচল অবস্থা সেটা কিন্তু অনেকটা কাটতে শুরু করেছে বলা যায়। গাজীপুরে শিল্পগুলো কারখানাগুলোতে মূলত এক ধরনের হাহাকার ছিল, এবং সেই হাহাকার যেহেতু কাটতে শুরু করেছে, এর ফলে গাজীপুরের শফিপুর, মৌচাক ও টঙ্গীর কারখানাগুলোতে উৎপাদন প্রক্রিয়া আবার কিন্তু সচল হতে শুরু করেছে। এবং শিল্প মালিকরা জানিয়েছেন যে গত দুদিন ধরে কিন্তু গ্যাসের চাপ বাড়তে থাকায় বন্ধ থাকা বেশিরভাগ কারখানা কিন্তু সীমিত পরিসরে চালু হয়েছে। যদিও বয়লার সচল রাখতে 40 থেকে 50 পিএসআই গ্যাসের চাপ প্রয়োজন, তবে বর্তমানে 20 থেকে 30 পিএসআই পাওয়া যাচ্ছে। এই চাপের কারণে অনেক কারখানা পূর্ণ সক্ষমতায় কাজ করতে না পারলেও উৎপাদন সচল রাখতে পারছেন। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী গ্যাস সংকটের কারণে কোনো কারখানা স্থায়ীভাবে বন্ধ না হলেও উৎপাদন কিন্তু সীমিত করা হয়েছিল অনেক কারখানায়। আপনাকে একটু জানিয়ে রাখি, গাজীপুর জেলায় নিবন্ধিত শিল্প ও পোশাক কারখানার সংখ্যা 2764টি, যার মধ্যে তিতাসের মিটারযুক্ত কারখানা হচ্ছে 841টি, কেপটি পাওয়ার প্ল্যান্ট হচ্ছে 472টি এবং বাল্ক ইউনিট রয়েছে 11টি। তবে পরিস্থিতি উন্নতির দিকে হলেও সংখ্যা কিন্তু একেবারে কাটেনি। তিতাস গ্যাসের তথ্য অনুযায়ী গাজীপুরে দৈনিক গ্যাসের চাহিদা হচ্ছে 590 মিলিয়ন ঘনফুট, যার বিপরীতে সরবরাহ মিলছে মাত্র 360 মিলিয়ন ঘনফুট। অর্থাৎ এখনও প্রতিদিন 230 মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি কিন্তু রয়েছে। সিএনজি ও পরিবহন ব্যবস্থার যদি বলি, জনজীবনেও কিছুটা কিন্তু স্বস্তি ফিরছে। জেলায় 51টি সিএনজি স্টেশনে গত সপ্তাহে যেখানে গ্যাসের চাপ ছিল 8 থেকে 9 পিএসআই, সেখানে আস্থা বেড়ে 12 থেকে 13 পিএসআই হয়ে গিয়েছে। তো সব মিলিয়ে বলা যায় গাজীপুরে যে গ্যাস সংকট সেটি কিন্তু উত্তরণ হচ্ছে, সময় যত যাচ্ছে কারখানার চাকা কিন্তু সচল হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় এখন পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে। গাজীপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। বুবলি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। চিন্তা করি, সমস্যা ওনাদেরও থাকে, সুবিধা অসুবিধা ওনারও থাকে, কিন্তু ওনারা যদি স্ট্রাইক করে বসে তাহলে কি সংসার চলবে? তো ব্যাপারটা হচ্ছে এরকম, একটা গভর্নমেন্টের একটা রিজ পন্থন বা হার থাক, যে কয়টিকে বুঝায় রেভিনিউ ডিপার্টমেন্ট, এরকম আপনাদের সমস্যা ছিল, আপনারা রেইজ করেছেন। তবে যেহেতু আমি বললাম যে আমরা সকলকে নিয়ে এগোতে চাই, যেটি অতীতে হয়ে গেছে, আমাদের প্রত্যাশা থাকবে যে ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে, এবং আমরা চাই সকলকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার্স আছেন তাদেরকে আরো বেশি করে কাজ করার সুযোগ করে দিতে, তারা যাতে দেশের জন্য আরো বেশি কন্ট্রিবিউট করতে পারেন, এবং সেই কারণে যেই পরিবেশ তৈরি করা দরকার সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই পরিবেশটা তৈরি করা। ধন্যবাদ। Hello, anybody? সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় উপদেষ্টা মহোদয়, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শাকিলা পারভিন, জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের একজন অতিরিক্ত কমিশনার। বর্তমানে কাজ করছি ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের স্ট্রেংথেনিং ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন প্রজেক্টে। সম্মানিত প্রধানমন্ত্রী,
আমরা অত্যন্ত আনন্দিত এই রাজস্ব সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের কথা আপনার কাছে বলার সুযোগ পেয়েছি। জাতীয় রাজস্ব বোর্ড ও এর আওতাধীন মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই পর্যায়ে জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ, সুপারিশ ও প্রত্যাশা সম্পর্কে বলার জন্য যে সুযোগ আমাকে দেওয়া হলো সেজন্য অশেষ কৃতজ্ঞতা। চ্যালেঞ্জ বলার আগে যেটা বলতে চাই, জাতীয় রাজস্ব বোর্ডের প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারী প্রকৃতপক্ষে কর্মস্পৃহায় উজ্জীবিত। প্রতি বছর রাজস্ব আদায়ের যে প্রবৃদ্ধি, সেই প্রবৃদ্ধি তার প্রমাণ রাখে। আমাদের এই কর্মস্পৃহা অটুট থাকলে আমাদের 2026-27 অর্থ বছরের যে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে নিশ্চয়ই আমরা সেটা আদায় করতে পারব বলে আমাদের বিশ্বাস। মাননীয় প্রধানমন্ত্রী, কাস্টমস, ভ্যাট ও আয়কর অনুবিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সারা দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকায় কাজ করছে। আমাদের খুব সাম্প্রতিক সময়ে কিছু এক্সপ্যানশনও হয়েছে। আমরা আমাদের আজকের যে ডকুমেন্টারি প্রদর্শিত হয়েছে সেখানে দেখেছি সেই একই সাথে আমাদের আহ্বায়ক মহোদয়, আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের বক্তব্যেও উঠে এসেছে যে আমাদের রাজস্ব আদায়ে প্রতি 100 টাকা আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের পরিচালন ব্যয় মাত্র 21 পয়সা। এই 21 পয়সা আসলে কি কারণে, সেটা আমরা আমাদের লজিস্টিক সাপোর্টস এবং ইনফ্রাস্ট্রাকচারে আমাদের যে সুবিধা অপ্রতুল তারই প্রমাণ রাখে। সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয়, আমাদের বিভিন্ন সময়ে রাজস্ব আদায় কার্যক্রমে আমাদের যে অডিট কার্যক্রম পরিচালনার জন্য কারখানা পরিদর্শন, সেই সাথে বিভিন্ন নিবারক কার্যক্রম, অ্যান্টি স্মাগলিং অ্যাক্টিভিটিস, ইটের ভাটার রাজস্ব আদায় বিভিন্ন সময়ে মাঠ পর্যায়ের দুর্গম এলাকাতে যেতে হয়। এক্সপ্যানশনের কারণে আমাদের গাড়ি এবং অন্যান্য লজিস্টিকের সুবিধা থাকা অত্যন্ত প্রয়োজন। জাতীয় রাজস্ব আহরণে ত্বরান্বিত করতে আমাদের এই লজিস্টিক এবং ইনফ্রাস্ট্রাকচার সুবিধা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। যানবাহন সুবিধার পাশাপাশি আরও একটা যে বিষয় বলতে হয় যে আমাদের মাঠ পর্যায়ের ম্যাক্সিমাম অফিসগুলোই পরিচালিত হচ্ছে ভাড়া বাড়ি এবং বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার কম নিয়ে। এই সময়ে দেখা যায় যে আমাদের কার্যক্রম যেগুলো সেন্সিটিভ কিংবা আমাদের যে সকল ফাইল ক্লাসিফাইড ডকুমেন্টস অথবা ক্লাসিফাইড ইনফরমেশনগুলো বহন করছে সেগুলোর কিছুটা সেন্সিটিভ ইস্যুসগুলো আমরা ডিল করি। এই ক্ষেত্রে বলা যায় যে যদি আমাদের স্থায়ী অফিস ভবন নির্মাণের জন্য মাঠ পর্যায়ে সুবিধা যেগুলো আছে, যেরকম জমি অধিগ্রহণের যে সময় বেশি লাগে, সেই সমস্ত কার্যক্রম ফ্যাসিলিটেশনের মাধ্যমে রাজস্ব আদায়ের কার্যক্রমকে ত্বরান্বিত করা যেতে পারে। কাস্টমস বিভাগের কার্যক্রমের ত্বরান্বিতকরণের ক্ষেত্রে বলা যেতে পারে ট্রেড ফ্যাসিলিটেশন এবং একই সাথে প্যাসেঞ্জার মুভমেন্ট ফ্যাসিলিটেশনের জন্য কাস্টমস মডার্নাইজেশনের ক্ষেত্রে স্ক্যানার ক্রয় এবং নন ইন্ট্রুসিভ ইন্সপেকশন ইনস্ট্রুমেন্টস যেমন মোবাইল ভ্যান স্ক্যানার, প্যালেট এবং পার্সেল স্ক্যানার এগুলো ক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট অথরিটি যথাযথ বাজেট বরাদ্দ দিয়ে রাজস্ব প্রশাসনের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ে কাজ করার এই সময়কালে দেখেছি যে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাগণের আমাদের সাধারণ জনগণের কাছে যে অ্যাকসেপ্টেন্স লেভেল সেটা কিছু চ্যালেঞ্জিং সবসময় আমাদের জন্য আমরা ফেস করে থাকি। আসলে এটা হয় যে আমরা খেয়াল করেছি আমাদের দর্শক, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেশের বিভিন্ন স্থানে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে মৃতের সংখ্যা। ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি জানাতে মুন্সিগঞ্জ ও বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন এবং শাকিল মাহমুদ। শুরুতেই যাচ্ছি সুমনের কাছে। সুমন, বর্তমানে জেলায় ডেঙ্গুর প্রকোপ কেমন দেখছেন জানাবেন? বুবলি, ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটি বলছেন, মুন্সিগঞ্জে কিন্তু দিন দিন ডেঙ্গুর যে প্রকোপ সেটি কিন্তু আসলে বেড়ে চলেছে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চলতি বছরে প্রায় 1211 জন রোগী কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। পাশাপাশি এখন কিন্তু বর্তমানে এই হাসপাতালটিতে 58 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কিন্তু আসলে চিকিৎসা নিচ্ছেন। এখানকার
চিকিৎসা নিতে আসা স্বজনরা বলছেন যে হাসপাতালে যে নোংরা পরিবেশ, সেই পরিবেশের কারণে কিন্তু তারা আসলে সংশয় প্রকাশ করছেন এবং তারা বলছেন যে যে হাসপাতালের যে ভবনের নিচেই কিন্তু যেই ড্রেনগুলি রয়েছে, যে ড্রেনে কিন্তু একেবারে ময়লার স্তূপ পড়ে আছে এবং এখান থেকে যে ডেঙ্গুর সংক্রমণ এখান থেকে হওয়ার একটি সম্ভাবনা, এরকমটাই কিন্তু আসলে তারা বলছেন। এছাড়াও কিন্তু মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে যে এখন 48 জন রোগী ভর্তি রয়েছেন, তারা কিন্তু যে সাধারণ রোগী রয়েছে সেই সাধারণ রোগীর পাশে কিন্তু যে ডেঙ্গু রোগী রয়েছে সেই ডেঙ্গু রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছে। এই কারণে কিন্তু অন্যান্য যে রোগীগুলি রয়েছে তারা কিন্তু আসলে সংশয় প্রকাশ করছে। তারা বলছেন যে ডেঙ্গু রোগীর পাশে যদি আসলে আমাদের এই চিকিৎসা নিতে হয়, তাদের ডেঙ্গুর একটি সংক্রমণ সেটি কিন্তু রয়ে যায়, এরকমটা কিন্তু বলছেন। এছাড়াও মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল ছাড়া আরো 5টি উপজেলায় প্রায় 2 শতাধিক ডেঙ্গু রোগী কিন্তু চিকিৎসা নিয়েছেন। এবং আমি একটি বিষয় জানিয়ে রাখি, গতকাল মধ্যরাতে কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বিনোদপুর এলাকার একজন শিক্ষক কিন্তু আসলে ডেঙ্গুতে তিনি নিহত হয়েছেন। এছাড়াও কিন্তু মুন্সিগঞ্জ বেসরকারি যে হাসপাতাল ক্লিনিকগুলি রয়েছে সেই হাসপাতাল ক্লিনিকগুলিতে কিন্তু প্রতিদিন প্রায় 1 থেকে 2 শতাধিক ডেঙ্গু রোগী কিন্তু আসলে আসছেন এবং সেখানে চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছেন। যদি কিছুটা ভালো থাকে তাহলে কিন্তু তারা বাড়িতে কিন্তু ট্রিটমেন্ট নিচ্ছে, আর যারা কিন্তু একটু মুমূর্ষু তারা কিন্তু আসলে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল ছাড়াও কিন্তু বিভিন্ন যে ক্লিনিক রয়েছে সেই ক্লিনিকে কিন্তু ভর্তি হচ্ছে। এখানে কিন্তু গত 1.5 মাস আগে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যমন্ত্রী কিন্তু মুন্সিগঞ্জে 10 বেডের যে আইসিইউ সেটি কিন্তু উদ্বোধন করলেও কিন্তু এখন পর্যন্ত জনবল সংকটের কারণে কিন্তু সেটি কিন্তু আসলে চালু করতে পারছেন এখানকার কর্তৃপক্ষ। আর এখানকার চিকিৎসা নিতে আসা যারা রোগী রয়েছে তারা বলছেন যে আসলে তাদের যারা মুমূর্ষু রোগী তাদের কিন্তু এই আইসিইউ না থাকার কারণে কিন্তু তাদের কিন্তু ঢাকায় প্রেরণ করতে হয়। এই কারণে কিন্তু তারা কিন্তু আসলে ভোগান্তিতে পড়ে। দিন দিন কিন্তু যে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এখন আমরা চলে যাব বরিশাল, সেখানে রয়েছে আমাদের সহকর্মী, সেখানে ডেঙ্গুর সবচেয়ে জানাবেন আপনি। সুমিত, আপনার জেলার মতো বরিশালেও কিন্তু একই অবস্থা। প্রতিনিয়তই কিন্তু আসলে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বরিশালে বাড়ছে। গত 24 ঘন্টায় 8 জন রোগী বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 8 জন রোগীর মৃত্যু হয়েছে এবং বর্তমানে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে 250 জন রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছে এবং এখন পর্যন্ত মোট চিকিৎসা নিয়েছে 4500-এর বেশি রোগী এবং সব মিলিয়ে আসলে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে কিন্তু ডেঙ্গুকে কেন্দ্র করে বরিশাল বিভাগ জুড়ে। যদিও প্রশাসন, স্বাস্থ্য বিভাগ বা সংশ্লিষ্ট যারা আছে সবাই কিন্তু বলছে যে ডেঙ্গু মোকাবেলায় তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে, এমন কিন্তু দাবি করেছে তারা। এদিকে আমরা কথা বলেছিলাম স্বাস্থ্য বিভাগের যিনি পরিচালক আছেন তার সাথে, তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে বরিশাল বিভাগে যতগুলো উপজেলা আছে সবগুলো উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে যেমন পর্যাপ্ত মশারির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, তার পাশাপাশি ডেঙ্গু মোকাবেলায় কিন্তু সব ধরনের ঔষধের মজুদও কিন্তু করা হয়েছে এবং রোগীদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কিন্তু তারপরে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে কিন্তু তিনি দাবি করেছেন। তবে রোগীদেরও কিছু অভিযোগ আছে। তারা অভিযোগ করেছে যে কাঙ্ক্ষিত যে স্বাস্থ্য সেবা সেটি তারা পেতে কিছুটা হলেও ভোগান্তিতে পড়ছে বলে কিন্তু তারা দাবি করেছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা রেখেছে। এদিকে আমরা যদি বরিশাল সিটি কর্পোরেশনের কথা বলতে চাই তাহলে বরিশাল সিটি কর্পোরেশনে এরই মধ্যে যতগুলো খাল আছে সেই খালগুলো কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক আছেন
বিলকিস আক্তার জাহান শিরিন, তিনি কিন্তু সেগুলো পরিষ্কার করেছেন। এর পাশাপাশি প্রতিনিয়ত কিন্তু বরিশালের যে 30টি ওয়ার্ড আছে সেই 30টি ওয়ার্ডে কিন্তু আসলে মশক নিধন কার্যক্রম কিন্তু চালু আছে এবং বেশ কয়েকটি টিমে ভাগ হয়ে কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনের যারা কর্মচারী আছে তারা কিন্তু প্রতিনিয়তই কাজ করছে। আমরা দেখেছি যে ফগার মেশিন দিয়ে মশা মারার কিন্তু প্রতিনিয়তই কিন্তু কার্যক্রম চলছে। এর পাশাপাশি বিভিন্ন ঔষধও কিন্তু ছিটানো হচ্ছে। তবে স্বাস্থ্য বিভাগ সহ প্রশাসনের যারা আছে সবাই কিন্তু আহ্বান জানিয়েছে যেন যার যার বাড়ির আঙিনা সে যেন পরিষ্কার রাখে, কারণ ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার কোনো বিকল্প নেই বলে কিন্তু তারা দাবি করেছে। এদিকে আমরা যদি পৌরসভা, উপজেলা বা ইউনিয়ন পর্যায়গুলোতে যদি আমরা নজরদারি রাখি তাহলে আমরা জানতে পেরেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে সচেতনতামূলক যে প্রচারণা আছে সেগুলো কিন্তু চালানো হচ্ছে বলে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু দাবি করা হয়েছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থেকে সবশেষ। শাকিল এবং সুমন, আপনাদের ধন্যবাদ। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়াতে চালু হয়েছে বিশেষ মহিলা বাস সার্ভিস। এসব বাস পরিচালনা করবেন নারী চালক ও কন্ডাক্টররা। বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, বগুড়ায় কয়টি রুটে চলাচল করবে এই বাস এবং নারী যাত্রীরা এ বিষয়ে আসলে কি বলছেন জানাবেন। হুবলি নারীদের নিরাপত্তা, সুরক্ষা এবং তাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিতের জন্য রাজধানী ঢাকার পরে কিন্তু এই বগুড়াতে 2টি রুটে এই বিশেষ বাস সার্ভিসটি চালু হতে যাচ্ছে। আজ ইতিমধ্যে কিন্তু উদ্বোধনী যে আয়োজন সেটি কিন্তু চলছে। আপনি জানবেন যে বগুড়া অত্যন্ত একটি ব্যস্ততম নগরী, উত্তরের প্রাণকেন্দ্র এবং প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই জেলায় আসে তাদের কর্মসংস্থানের জন্য। কর্মজীবী নারী থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী প্রত্যেকেই যেন সড়কে নিরাপত্তার সাথে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারে। বিএনপি সরকারের যে নির্বাচন ইশতেহার ছিল সেই ইশতেহারের একটি এজেন্ডা ছিল কিন্তু নারীদের জন্য এই বিশেষ পিঙ্ক বাস সার্ভিস কিংবা মহিলা বাস সার্ভিস চালু করা। সেটি কিন্তু আজ চালু হচ্ছে। প্রাথমিকভাবে বগুড়ার শেরপুর থেকে মাটিডালি রুটে একটি, একইভাবে মোকামতলা থেকে বনানী পর্যন্ত আরো একটি, এই 2টি রুটে কিন্তু এই বাস সার্ভিসটি চালু করা হচ্ছে। এই ইতিমধ্যেই এই বাস সার্ভিস চালু নিয়ে কিন্তু সাধারণ যে নারীরা তারা কিন্তু অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেছে। তারা এই সরকারের প্রতি, তারেক রহমানের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছে এবং তারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। আমি একটু কথা বলবো একজন নারী নেত্রীর সাথে। মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে আপনারা কিভাবে দেখছেন? এই সুবিধার ফলে আপনাদের কি কি স্বাচ্ছন্দ্য আসবে বা কি কি সুবিধা পাবেন? ধন্যবাদ আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশকে। আমি বলতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি ভঙ্গুর বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্বের আজকে 6 মাস। তো আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তার নির্বাচনী যে ইশতেহার ছিল সেই ইশতেহারের মধ্যে আমাদের নারীদের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ, নারীদের জন্য আলাদা বাস সার্ভিস, এই যে উদ্যোগগুলো আমি মনে করি যে বিশেষ করে আজকের যে এই বাস সার্ভিসটা নারীদের জন্য, এটি কিন্তু একজন নারী কিন্তু বিভিন্নভাবে নির্যাতিত হয়ে থাকে। যখন একজন নারী তার কর্মসংস্থানে বের হয়, একজন বাসে করে, রিক্সায়, সিএনজি করে যখন বের হয়, পুরুষের পাশে যখন গা ঘেঁষে বসতে হয়, এটি কিন্তু এক ধরনের যুদ্ধ। তা আমি মনে করি এটি শারীরিক নির্যাতন এবং মানসিক নির্যাতন। এই নির্যাতনকে পাশ কাটাবার জন্য আমাদের মানবিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে যে বাস সার্ভিসটি চালু করেছেন, এই জন্য সারা বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী তথা আমার বগুড়ার অর্ধেক জনগোষ্ঠী নারীদের পক্ষ থেকে আমাদের মানবিক প্রধানমন্ত্রী, আমাদের বগুড়ার সন্তান জনাব তারেক রহমানকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে বুবলি শুনছিলেন, এই যে আমার পিছনে যে বাস দুটি দেখতে পাচ্ছেন, এই 2টি বাসে যেরকম যাত্রীরা থাকবেন নারীরা, একইভাবে এই বাসটি কিন্তু চালাবেন একজন নারী, যেখানে সুপারভাইজার থাকবেন একজন নারী, যেখানে নারীদের দ্বারাই পরিচালিত হবে এবং নারীরাই এই বাসে কিন্তু উঠতে পারবেন এবং নির্দিষ্ট ভাড়াও কিন্তু এখানে ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে। এই বাসটি যারা পরিচালনা করবেন আমি একটু তাদের সাথে কথা বলবো। প্রথমে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। একই কর্মসংস্থান, 2 নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস, সেটার দায়িত্ব আপনাদের কাঁধে। কেমন লাগছে এই অনুভূতি? দায়িত্ব কিছুটা বেড়ে গেল কিনা?
ইনশাল্লাহ খুবই ভালো লাগতেছে, খুবই আনন্দনীয় বিষয় যে আমরা মহিলা বাস চালক, হ্যাঁ, মহিলাদেরকে সার্ভিসিং দিব, দায়িত্বের সাথে গাড়িতে তুলে দায়িত্বের সাথে তাদের বাসায় পৌঁছাবো, এটা আমাদের জন্য খুবই গর্বিত। ধন্যবাদ আপনাকে। বুবলি, আপনি শুনছিলেন যে আসলে এই জনগোষ্ঠী বা আমাদের জনগোষ্ঠীর যখন আমাদের অর্ধেকই নারী, তখন সেই নারীদের ছাড়া কিন্তু কখনোই একটি দেশের উন্নয়ন সম্ভব না। আজ নারীরাই কিন্তু চালাবেন বাস, উন্নত দেশগুলোর মতো আজ তারাই পরিচালনা করবে সড়ক মহাসড়কে এই যাত্রীবাহী বাসগুলো, যেখানে ভ্রমণ করবে আমাদের নারীরা নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যের সাথে। বগুড়ার বাস ডিপো থেকে মহিলা বাস সার্ভিস চালু এবং উদ্বোধন নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জু। এআই ক্যামেরার নজরদারিতে এসেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এ নিয়ে জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, কতটা পয়েন্টে বসেছে এআই ক্যামেরা, বিস্তারিত আমাদের জানাবেন। আপনি যেটা বলছিলেন, আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা দ্বারা আজ থেকে অটোমেটিক সিস্টেমে অটো মামলা দেওয়া হচ্ছে। এবং আপনার একটা তথ্য দিয়ে রাখি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসলে যে 24 ঘন্টা মহাসড়কে পুলিশের সাথে এআই চক রয়েছে। আজ থেকে মহাসড়ক শুরু হচ্ছে কুমিল্লা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। আধুনিক প্রযুক্তির মাধ্যমে যানবাহন চলাচল 24 ঘন্টা নজরের আওতায় থাকবে। ট্রাফিক আইন অমান্য করলে ক্যামেরা ধারণ করা তথ্যের ভিত্তিতেই স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে সংশ্লিষ্ট যানবাহন। পুলিশের সঙ্গে সমন্বয় করে পরিচালিত এই প্রযুক্তির মাধ্যমে অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ও আইন বহির্ভূত চালনা এবং ট্রাফিক অপরাধ শনাক্ত করা, সংশ্লিষ্ট গাড়ির নম্বর প্লেটে তথ্য সংগ্রহ করে আইন অনুযায়ী অটো ফাইনের ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা আমাদেরকে আরও তথ্য দিয়েছেন, মহাসড়কে শৃঙ্খলা ফেরানো, দুর্ঘটনা কমানো এবং ট্রাফিক আইন মানতে চালকদের আরও সচেতন করতেই এই প্রযুক্তির ব্যবহারের উদ্যোগ। দিন রাত 24 ঘন্টা নজরদারি থাকায় আইন অমান্য করে পার পাওয়ার সুযোগ কমবে বলে আশা করা হচ্ছে। আরেকটু জানিয়ে রাখি বুবলি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 16টি গুরুত্বপূর্ণ স্থানে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে, যেখানে 191টি এআই ক্যামেরা রয়েছে। সেই সাথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 1427 হাইওয়ে পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন তথ্য প্রযুক্তি নির্ভর ব্যবস্থার তথ্যের সঠিকতা, নোটিশ প্রদান এবং আপিলের সুযোগ রয়েছে। নাগরিকদের অধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। নতুন এই এআই নির্ভর অটো ফাইন সিস্টেম মহাসড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় কতটুকু সময় উপযোগী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সময় তা বলে দিবে। আর একটু তথ্য দিয়েছেন, মহাসড়ক শৃঙ্খলা পড়ানো এবং এই যে কাজের যে গতি সেই গতির মাধ্যমেই মহাসড়কে নিরাপত্তা জোরদার সহকারে আসলে কুমিল্লার যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ডাকাতি, চোরাচালান, মাদক কারবারি সহকারে সকল পর্যায়ে নিরাপত্তা বেষ্টিত হবে এই ক্যামেরা দ্বারা। সেটা এখন সাধারণ যাত্রী এবং চালকের কাছে আসলে তারা বলছেন এই বিষয়ে আরও তথ্য জানার জন্য আমরা দুই কথা বলার চেষ্টা করব। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে নজরদারিতে আওতা নিয়ে আসে হচ্ছে ঢাকা চট্টগ্রামের এই ক্যামেরা ছিল, এই থেকে প্রযুক্তি নির্ভরে সময় উপযোগী এই ব্যবস্থাটাকে অনেকে স্বাগত জানিয়েছেন এবং কতটুকু এই ক্যামেরা দ্বারা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নিরাপত্তা হবে সেটি এখন দেখার বিষয়। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ বুবলি। সুমন, আপনাকে ধন্যবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদ্য নির্বাচিত 4 সদস্য রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। চালিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে কৃষকের প্রায় 13 লক্ষ কৃষককে তাদের 10,000 টাকা পর্যন্ত সুদ আসল মাফ করা হয়েছে। বন্ধুরা আমার, এই কৃষকদেরকে কৃষক কার্ড দেওয়া হচ্ছে এবং গরিব পরিবার, সেই পরিবারের নারীদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েক কিলোমিটার খাল খনন করা হয়েছে। আপনারা জানেন যেটি নির্বাচনী অঙ্গীকার। তারপরে আপনারা জানেন যে বৃক্ষরোপণের 25 কোটি বৃক্ষরোপণের যে অঙ্গীকার, সেটা পুরোদমে কাজ চলছে। বিভিন্ন সংগঠন, সেটা সরকারি, বেসরকারি, আধা সরকারি, এনজিও, প্রধানমন্ত্রীর যে আদেশ, প্রধানমন্ত্রীর যে এই লক্ষ্য পূরণের জন্য তারা কাজ করছে। এবং আমরা বিশ্বাস করি আপনার 6 মাসের মধ্যে 25 কোটি বৃক্ষরোপণ হলে পরে 6 মাসে 2.5 কোটি হয় সেই, এবং তার সাথে লক্ষ্য শুধু পূরণ নয়, লক্ষ্য অতিক্রম করেছে। বন্ধুরা আমার, শুধু তাই নয়, ইমাম মুয়াজ্জিন সহ বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের ধর্মীয় গুরুদের যে সম্মানী
সেটা দেওয়া শুরু হয়েছে। বন্ধুরা আমার, শুধু সেইটাই নয়, সর্বোচ্চ যে বিষয়টি, যে বৈদেশিক নীতির ক্ষেত্রে সমমর্যাদার ভিত্তিতে যে নীতি, সেই নীতি এমনভাবে এটাকে অবলম্বন করেছে এই সরকার যাতে আমাদের সমমর্যাদা নিশ্চিত হয়েছে। বন্ধুরা আমার, আমরা জনাব তারেক রহমানের প্রদর্শিত যে নীতি, সেই নীতির বাস্তবায়নের জন্য এবং সরকার যে গৃহীত যে পদক্ষেপগুলো নিয়েছেন সেটা যাতে দ্রুতগতিতে আরও ত্বরান্বিত হয়, বাস্তবায়ন হয়, এই জন্য দলের নেতা কর্মীদেরকে আমরা উদ্বুদ্ধ করা, তাদেরকে কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করব এখানে যে আমরা 4 জন আছি। বন্ধুরা আমার, আমরা চাই যে জনবান্ধব সরকার, জনগণের স্বার্থের সরকার এবং নির্বাচিত সরকার, আবার এই সরকার জনগণের স্বার্থের বাইরে এক ধাপ দেবে না। জনাব তারেক রহমানের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই, তার জীবন, তার মন সবকিছু দেশের জন্য তিনি উৎসর্গ করেছেন। যেমন তার মা করেছেন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, যেমন তার পিতা এদেশের এক শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছেন। তাদেরই জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান যে কাজ করে যাচ্ছেন, সেই কাজ যাতে সুচারুভাবে সম্পন্ন হয়, সেই ব্যবস্থাটা আমরা সেটা যাতে ত্বরান্বিত হয়, এই জন্য দলের নেতাকর্মীকে আমরা সেই কাজে উদ্বুদ্ধ করে সেটা বাস্তবায়ন করি। আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে আমরা এখানে এসেছি, আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়ার বাজারে এবং দেশনেত্রী আমরা ফাতেহা পাঠ করেছি, শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি। এখন আপনাদের সামনে আমরা কথা বলেছি, এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাকসুর সাবেক ভিপি জনাব আমানুল্লাহ আমার। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনাদের মাধ্যমে আজকে ডাকসুর সাবেক ভিপি, বিএনপির ত্যাগী নেতা, জাতীয় স্থায়ী কমিটির নবনির্বাচিত সদস্য জনাব রুহুল কুদ্দুস রিজভী আহমেদ, উপস্থিত সাবেক সিনিয়র সচিব এবং যিনি জনগণের দৌড়গোড়ায় সরকারের নীতি পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছেন গত নির্বাচন থেকে শুরু করে, এবং এর পূর্বেও জনাব ইসমাইল জবিউল্লাহ, উপস্থিত ডাক্তারদের প্রিয় নেতা এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব ডাক্তার ফরহাদ আলীম ডোনার সহ এখানে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। সম্মানিত সাংবাদিক ভাইরা, আমি প্রথমেই ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে দল এবং জনগণের প্রত্যাশা পূরণের জন্য, তাদের আস্থা অর্জনের জন্য যে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছেন। আজকে আপনারা জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশকে একটি আধুনিক বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে পদার্পণ করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার দর্শক, কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদ্য নির্বাচিত 4 সদস্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সিরাজগঞ্জে উলাপাড়ার শ্যামলী পাড়ায় পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের জন্য মহাসড়কে নির্মাণ করা হয়েছে ফুটওভার ব্রিজ, কিন্তু ব্রিজ থাকলেও তা ব্যবহারে আগ্রহ নেই পথচারীদের। ঝুঁকি নিয়ে ব্যস্ত মহাসড়ক পার হচ্ছেন পথচারীরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হোসাইন। মইনুল, ফুটওভার ব্রিজ ব্যবহারে পথচারীদের আগ্রহ না থাকার আসলে কি কারণ, কি বলছেন তারা জানাবেন। বুবলি, আসলে আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ার যে শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড রয়েছে, এই বাস স্ট্যান্ড এলাকায় আমরা প্রতিনিয়ত দেখেছি যে আসলে সাধারণ জনগণের পথচারী পারাপারের জন্য যে
ফুটওভার ব্রিজ রয়েছে সেটি কিন্তু জনগণ ব্যবহার করছে না। অর্থাৎ জনগণ যেটি বলছেন যে সাধারণ পথচারী যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে আসলে এই ফুটওভার ব্রিজটি নির্দিষ্ট স্থানে না হওয়ায় তারা কিন্তু এটিতে আগ্রহ সেটি কিন্তু প্রকাশ করেনি। এবং এই রাস্তার যে ডিভাইডার রয়েছে এটি কিন্তু দেখানোর চেষ্টা করি যে অর্থাৎ এই শ্যামলীপাড়ার যে রাস্তার ডিভাইডার এবং কাঁটাতারের যে বেড়া রয়েছে সেই বেড়ার মাঝখান দিয়ে ফাঁক দিয়ে কিন্তু যারা পথচারী রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত এই ফাঁক দিয়েই কিন্তু তারা পারাপার হচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে স্কুল কলেজ গামী যে সকল শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই কাঁটাতারের বেড়া পার হয়ে কিন্তু রাস্তা পারাপার হচ্ছে, ফুটওভার ব্রিজ কিন্তু তারা ব্যবহার করছে না। তারা যেমনটি বলছেন যে আসলে এই ফুটওভার ব্রিজের ব্যবহারের যে আগ্রহ সেটি কিন্তু তাদের মধ্যে দেখা যায়নি। তারা বলছেন যে আসলে ফুটওভার ব্রিজটা যে জায়গাতে হওয়ার কথা ছিল সেটিতে না হওয়ায় একটু দূরে হওয়ার কারণে কিন্তু এই ফুটওভার ব্রিজ তারা ব্যবহার করছে না। আমরা বিভিন্ন সময় জেনেছি যে আসলে 2020-21 অর্থ বছরে 2,10,00,000 টাকা ব্যয়ে কিন্তু এই ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। তবে নির্মাণ করার পর থেকেই কিন্তু এই ফুটওভার ব্রিজ সাধারণ জনগণের কোনো কাজেই আসেনি। আমরা একজন পথচারীর সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে একটু জানাবেন যে আসলে এই ফুটওভার ব্রিজের ব্যবহারে আপনাদের আগ্রহ নেই কেন? আসলে মূল যে কথাটা সেটা তো আপনি নিজে বললেন যে আসলে যে জায়গাটাতে হওয়া দরকার ছিল সেই জায়গাটাতে না হয়ে এটা হয়েছে তার চাইতে আরো 200-300 গজ দূরে। আসলে এইটার যে কারণ একজন সচেতন মানুষ হিসাবে আমি আমার বিচক্ষণ দৃষ্টি থেকে আমি বলবো যে সরকারের প্রকল্প আসলে প্রকল্প দেখায় অর্থ আত্মসাৎ করার একটা যে পায়তারা এইটাই করা হয়েছে এখানে। তাছাড়া যদি জনগণের উপকারে জনগণের স্বার্থে যদি করা হইতো তাহলে পারে এইটা যে জায়গায় প্রয়োজন সেই জায়গাটাতেই করা হইতো। আসলে পথচারী যেমনটি বলছেন যে আসলে নির্দিষ্ট সময়ে না জায়গায় সেটিতে না হওয়ায় কিন্তু এই পথচারীরা কিন্তু ফুটওভার ব্রিজ ব্যবহার করছে না। তো সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে ফুটওভার ব্রিজের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মইনুল, আপনাকে ধন্যবাদ। সমসাময়িক ঘটনা ও কারা বিভাগের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলন চলছে, আমরা সরাসরি যুক্ত হব সেখানে। বাড়িয়েছে যা দিয়ে আমরা এক বেলা এখন ভালো পরিমাণে প্রোটিন দিতে পারি, বাট আমরা আমাদের দৃষ্টিতে হয়তোবা ভবিষ্যতে এটাকে 2 বেলা প্রোটিন দিতে হলে আরো পরিমাণ বাড়াতে হবে। এটা নিয়ে আমরা কাজ করছি। ডালের অভিযোগ আপনাদের অনেক কাছে, সাংবাদিক কাছে পাতলা পানি, বাট আমার মনে হয় যে এখন আপনারা অভিযোগ পাবেন যে ডাল অনেক বেশি ঘন হচ্ছে। মানে এখন আমরা বন্দীদের কাছে রিকোয়েস্ট পাই যে ডালকে পাতলা করার জন্য, তার মানে পরিমাণ দেওয়া হচ্ছে। রেদার এখন যদি পুরো দিই তাহলে কিন্তু অধিক পরিমাণে গাদের মতো হয়ে যায়, যেটাকে আমাদেরকে রেদার আমরা এখন ডালটাকে কিছুটা প্রোটিনে পরিবর্তন করে ওভাবে ব্যবস্থাপনা করছি। আমরা বন্দীদের রুটি বানানোর একটা চরম একটা আসলে কঠিন কাজ, আপনারা জানেন যে ঢাকা জেলে প্রায় 12-13 হাজার রুটি এক রাতে বানানো, এটা অত্যন্ত কঠিন কাজ। মানে সন্ধ্যা থেকে বানানো শুরু করে এবং কোয়ালিটি নিয়ন্ত্রণ করা যায় না, যে কারণে আমরা আধুনিক রুটি মেকিং মেশিন, যেখানে বন্দির সংখ্যা বেশি, ইতিমধ্যে 2টা কারাগারে স্থাপন করেছে, কেরানীগঞ্জ এবং চট্টগ্রামে। এবং ধীরে ধীরে যেখানে বন্দির সংখ্যা বেশি সেখানে আমরা অটোমেটিক রুটি মেকিং মেশিন আমরা বসাচ্ছি, এবং যাতে আসলে সময় যেমন সাশ্রয় হয় এবং কোয়ালিটি এবং প্রতিটা অটোমেটেড পদ্ধতিতে একদম আটা তৈরি থেকে শুরু করে ছেঁকা পর্যন্ত পুরোটা জিনিস অটোমেটেড পর্যন্ত হয়। এবং এতে আমাদের রাতের বেলা অনেক বন্দীকে বাইরে রাখার যে নিরাপত্তা ঝুঁকি ছিল এটা আমরা নিরসন করতে পেরেছি। আমরা কারাগারগুলোতে বর্জ্য নিয়ে একটা সমস্যায় পড়ছি, যেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা এবং এটাকে ডিসপোজ অফ করার জন্য আমরা যে কারণে আমরা এই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসাবে কিছু পাইলট ইতিমধ্যে পরিচালনা করেছি, এবং ধীরে ধীরে এটা গ্রেটার ওয়েস্ট ম্যানেজমেন্টের অংশ। আধুনিক মেশিন যে মেশিন স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে, যার মাধ্যমে ওয়েস্টগুলোকে, পার্টিকুলার ফুড ওয়েস্টগুলোকে আমরা কনভার্ট করে বায়োফুয়েল এবং বায়ো ফার্টিলাইজারে পরিণত করার জন্য একটা প্রক্রিয়া গ্রহণ করেছি। আশা করছি অতি শীঘ্রই আপনারা এটা কয়েকটা কারাগারে দেখতে পাবেন, বিশেষ করে আমাদের বড় কারাগার যেটা হচ্ছে কম্পাউন্ড, কাশিমপুর এবং কেরানীগঞ্জে। আমরা কারাগারের বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে আপনাদের নানা অভিযোগ, শুধু আপনাদের না, আসলে আমাদের সেবা গ্রহীতাদের নানা রকমের অভিযোগ আছে। এটা থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে আমরা পুরো সিস্টেমটাকে ডিজিটাইজ করার একটা উদ্যোগ গ্রহণ করেছি। এর মধ্যে কম্প্রিহেন্সিভ বন্দি ব্যবস্থাপনা সংক্রান্ত একটা ডাটাবেস তৈরি করা হয়েছে। তার মাধ্যমে আমরা বেশ কিছু পাইলট চালিয়ে এখন একটা জায়গায় পৌঁছেছি। তার ফলস্বরূপ আমরা ইতিমধ্যে বলেছি যে ক্যাশলেস কারাগার হিসাবে মুন্সিগঞ্জে, অর্থাৎ সব সিস্টেমগুলো সেখানে ইনস্টল করে আমরা ট্রায়াল করেছি। আলহামদুলিল্লাহ গত মাসে ট্রায়াল সম্পন্ন হয়েছে। এখন আমরা ধাপে ধাপে নেক্সট হচ্ছে কেরানীগঞ্জে আমরা এটাকে প্রক্রিয়াজাত করব এবং ডিপ্লয় করব। এখানে কি কি জিনিস আছে একটু বলতে চাই। এখানে আপনাদের যেমন বন্দীদের
পিসি ক্যাশটাকে পুরোপুরি ক্যাশলেস, মানে এখানে বন্দীদের ভিতরে আর কোনো টাকা পয়সা আদান প্রদান হবে না, তার সেবা গ্রহণ করে যেগুলো টাকার বিনিময় সেগুলো আমরা একদম অটোমেটেড পদ্ধতিতে হবে। তারা RFID ব্যবহার করবে, যেখানে আমরা বন্দি কাউন্টিং থেকে শুরু করে তাদের ভিতরে সেবাগুলো তারা গ্রহণ করতে পারবে। বায়োমেট্রিক্স পদ্ধতি হবে, যেখানে অনেক দেখা যায় আমরা ডিজিটাল টেলিফোন সিস্টেমে যে প্রবলেম পেয়েছি, একজনের ফোন আরেকজন করে ফেলে, যেটার কারণে এখন বায়োমেট্রিক্স পদ্ধতিটা আমরা স্থাপন করছি যাতে তারা আর এটা করতে না পারে। একইভাবে বাইরের ডিজিটাল পদ্ধতির মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে তারা সাক্ষাৎকারগুলো ম্যানেজ করতে পারবে। মানে কেউ যদি সাক্ষাৎ করতে যায়, আগে থেকে তার স্লট বুক করে সে করতে যাবে, ওইখানে যে জেল গেটে যাতে তাকে হয়রানি হতে না হয়, আগে থেকে সে টিকিট পাবে এবং টিকিট শো করলে সে অটোমেটিক পদ্ধতিতে কোনো রকমের ঝামেলামুক্তভাবে সে দেখা সাক্ষাৎ করতে পারবে। সো পিসি এবং অন্যান্য বিষয়গুলো RFID সমন্বয় হচ্ছে, বায়োমেট্রিক্স পদ্ধতির মাধ্যমে হচ্ছে, টেলিফোন কল সিস্টেমের মধ্যে হচ্ছে। তো যে কারণে আলটিমেটলি আমরা আশা করছি যে এই সকল ব্যবস্থাপনা, বন্দি সেবায় যে বিভিন্ন অনিয়ম এবং বিষয়গুলো আপনাদের সামনে বারবার চলে আসতো আমাদের সামনে, এটা থেকে অনেকাংশে আমরা পরিত্রাণ পাবো। তো দর্শক, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলনে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যৌক্তিকীকরণ, কর ফাঁকি ও পরিহার রোধ এবং পূর্ণাঙ্গ অটোমেশনের মাধ্যমে কমপ্লায়েন্স বৃদ্ধি করতে হবে। এ কারণেই আমরা আমাদের রাজস্ব প্রশাসনের সমগ্র স্থাপত্যে যুগান্তকারী সংস্কার হাতে নিয়েছি। আপনারা সকলেই জানেন, আমরা পুরাতন জাতীয় রাজস্ব বোর্ডকে, NBR-কে দুটি স্বতন্ত্র ও স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তরিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ সৃজনের মাধ্যমে আমরা আরও দক্ষ ও গতিশীল রাজস্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। এটি কেবল একটি প্রশাসনিক পুনর্বিন্যাস নয়, এটি আমাদের দর্শনের একটি মৌলিক পরিবর্তন। রাজস্ব নীতি বিভাগ হবে আমাদের থিঙ্ক ট্যাঙ্ক। এটি বিশেষজ্ঞ সংস্থা যা একটি সুষম, প্রতিযোগিতামূলক, উন্নয়ন বান্ধব কর কাঠামো ডিজাইন করবে। আপনাদের মধ্যে একটু আগে কর কর্মকর্তাদের মধ্যে কিছু মন্তব্য করেছেন যে ব্যবসা বান্ধব, ব্যবসার প্রাইভেট সেক্টরের সম্প্রসারণ, ট্রেড ফ্যাসিলিটেশন, যেখানে কর কর্মকর্তাদের NBR-এর ভূমিকা থাকার প্রয়োজনীয়তার কথা সঠিকভাবেই বলেছেন। ইটস এ ব্রেথ অফ ফ্রেশ এয়ার। আপনাদের পক্ষ থেকে এই কথাগুলো যখন আসে আমরা উজ্জীবিত হই। ইটস রিয়েলি এ ব্রেথ অফ ফ্রেশ এয়ার। এবং এই কারণেই যে কথাগুলো আপনারা বলেছেন, এই বিশেষজ্ঞ সংস্থাটি সকলের মতামত নিয়ে এই কাজটি করবে। অন্যদিকে রাজস্ব ব্যবস্থা বিভাগ হবে আমাদের অ্যাকশন আর্ম, যারা রাজস্ব আদায় করবে, যারা ফুড সোলজারের মতো দেশপ্রেমিক নাগরিকের কাজ করবে, যার লক্ষ্য হবে কর প্রদানকে সহজ করা, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা এবং কর ফাঁকি রোধ করা। রাজস্ব নীতি বিভাগ গঠনের ক্ষেত্রে আমরা একটি গুরুত্বপূর্ণ দর্শনগত অবস্থান নিয়েছি। কর নীতি প্রণয়নের দায়িত্ব শুধুমাত্র আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আয়কর, ভ্যাট, কাস্টমস, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, গবেষণা, পরিসংখ্যান, নিরীক্ষা, হিসাব বিজ্ঞান এবং আইন বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তাদের পাশাপাশি দেশের প্রথিতযশা অর্থনীতিবিদ, বেসরকারি খাতের প্রতিনিধি, গবেষক, শিল্প বাণিজ্য সংগঠনগুলোর বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শকে আমরা নীতি প্রণয়ন প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ করতে চাই। কারণ যে নীতি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন তা কখনো কার্যকর হতে পারে না। ব্যবসায়ী সম্প্রদায় যারা প্রতিদিন এই কর ব্যবস্থার মুখোমুখি হন, তাদের অভিজ্ঞতা ও চাহিদা না জেনে আমরা একটি প্রতিযোগিতামূলক ও উন্নয়ন বান্ধব কর কাঠামো ডিজাইন করতে পারব না।
তাই রাজস্ব নীতি বিভাগে একটি প্রাতিষ্ঠানিক পরামর্শ প্রক্রিয়া থাকবে, যেখানে নিয়মিত বিরতিতে বাজেট পূর্ব ও নীতি পূর্ব আলোচনার মাধ্যমে সরকারি বেসরকারি অংশীজনদের মতামত নেওয়া হবে। আমি বুঝতে পারি এই রূপান্তরমূলক পরিবর্তন অনেকের মধ্যে কিছু অনিশ্চয়তার সৃষ্টি করেছে। আমি তাদের আশ্বস্ত করতে চাই, এই সংস্কারের সাফল্য নির্ভর করে আপনাদেরই দক্ষতা পেশাদারিত্বের উপর। এই পুনর্গঠন আপনাদের আরও ক্ষমতায়িত করবে, কর্মজীবনের স্পষ্ট পথ তৈরি করবে এবং বৃহত্তর পেশাদারিত্ব মর্যাদার সাথে জাতির সেবা করার সুযোগ সৃষ্টি করবে। দর্শক, কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দর্শক, পিঙ্ক বাস উদ্বোধনে কথা বলছেন সড়ক পরিবহন মন্ত্রী। আমরা চলে যাচ্ছি সেখানে। নামার সময় কিছু কিছু সময় বাস থেকে নামার সময় এমন একটা পরিবেশ তৈরি হয়, অনিরাপদ হয়ে যায়, ঝুঁকি হয়ে যায়। সেই জায়গায় বিবেচনা করে আমাদের জনসংখ্যার যেহেতু অর্ধেক নারী, রাষ্ট্র বিনির্মাণে নারীর অবদান স্মরণীয় এবং সমান, আবার আমাদের ভোটারদেরও অর্ধেকের বেশি নারী, এই সংসারের অর্থনীতি এবং সংসারের ড্রাইভিং সিটে আছে নারী পরিবারের। অতএব তাদের যোগ্যতা সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগানোর জন্য তাদের একটা নিরাপদ যাতায়াত দরকার হয়। সেই জায়গায় বিবেচনা করে এই সরকার এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল যে আমরা নারী বান্ধব এবং নারী কর্তৃক পরিচালিত একটা পরিবহন ব্যবস্থা ইনশিওর করব সড়ক পথ। তার অংশ হিসাবে আপনারা দেখবেন যে আমরা 14টি বাস চালু করতে চলেছি। তার মধ্যে ঢাকাতে 10টি রুটে 10টি বাস চলবে, একটি একতলা বাস, বাকি সবগুলি হচ্ছে 9টি দ্বিতলা বাস। চিটাগাঙ্গে সম্ভবত একটি রুট, সেখানে 2টি দ্বিতল বাস চলবে। বগুড়াতে 2টি দ্বিতল বাস চলবে 2টি রুট, অর্থাৎ 14টি বাস চলছে 13টি রুটে। আমার পরিকল্পনা হচ্ছে এই মন্ত্রণালয়ের আগামী দিনে এই রুট আরো প্রসারিত করা হবে, বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং এখন যে পরিবেশটা তারা পাচ্ছে সেটা আরো উত্তর সমৃদ্ধ করা হবে। আমাদের প্রতিবন্ধকতা কোথায়, চ্যালেঞ্জটা কোথায়? বিআরটিসি 500-র উপর ট্রাক পরিচালিত করে, যতটুকু আমি জেনেছি 1200-র কাছাকাছি বা অধিক বাস পরিচালনা করে। এই মুহূর্তে বিআরটিসি লসে নেই, তারা ব্রেক ইভেন্টে আছে। কিন্তু একটা জায়গায় সমস্যাটা আছে, মানসম্মত সেবা, মানসম্মত অপারেশন, জরাজীর্ণ একটা ব্যবস্থাপনা বিদ্যমান আছে। কিন্তু সময়ের সাথে এটাকে ঢেলে সাজানো, যুগ উপযোগী করা, যাত্রী বান্ধব করা, রুটটা আরো ন্যাশনালাইজ করা, এটার প্রয়োজন আছে বিধায় আমার কাছে মনে হয়েছে। সে কাজ চলমান। নতুন করে ডিটিসি এর প্রধান এখানে আছেন। আমরা অনেক রুট পেয়েছি যে রুটের অস্তিত্ব নাই, কিন্তু রুট পারমিট আছে। আবার বাস চলছে, কারণ এগুলি অনেক আগে করা হয়েছে। আমরা এখন ঢাকা শহরে যাত্রী বান্ধব এবং যাত্রীর আধিক্য চাপ বিবেচনা করে যানবাহনের রুট পারমিট এবং ওই রুটের রেশনালাইজ করে নতুন করে চিহ্নিত করতে চাই, নিশ্চিত করতে চাই এবং ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করতে চাই। দর্শক, কথা বলছেন সড়ক পরিবহন মন্ত্রী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। লালমনিরহাট বুড়িমারি সংকীর্ণ মহাসড়কটিতে অটোরিকশার দৌরাত্ম্য ও অদক্ষ চালকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, এমন পরিস্থিতি এড়াতে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। বুবলি, লালমনিরহাটের বুড়িমারি মহাসড়ক পর্যন্ত প্রায় 120 কিলোমিটার এই দীর্ঘ মহাসড়কের প্রশস্ততা মাত্র 18 ফুট এবং এই 18 ফুট প্রশস্তে কিন্তু অটোরিকশা এবং ব্যাটারি চালিত যে যানবাহনগুলো রয়েছে সেগুলো দৌরাত্ম্য অনেক আসলে বেশি এবং যার কারণে প্রায় এই দুর্ঘটনা ঘটছে। একটু পরিসংখ্যান যদি বলতে চাই, 2025 সাল থেকে এ পর্যন্ত প্রায় 43 জনের প্রাণহানি কিন্তু এই মহাসড়কে হয়েছে। এছাড়া আঞ্চলিক সড়কগুলোতেও কিন্তু আসলে অনেক প্রাণহানি হয়েছে এবং এই যাতে সড়ক দুর্ঘটনা
কম হয়, সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সচেতনতা বৃদ্ধি করার জন্য তারা কাজ করছে, তবে কোনোভাবেই কাজে আসছে না। এর কারণে হিসেবে সাধারণ মানুষ বলছে এবং ট্রাফিক বিভাগ বলছে যে অসচেতনতা এবং অদক্ষ চালকদের কারণে কিন্তু এই লালমনিরহাট থেকে বুড়িমারি যে মহাসড়ক, সেই মহাসড়কে সড়ক দুর্ঘটনা ঘটছে এবং সড়ক দুর্ঘটনা এড়াতে যারা ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছেন তাদের আসলে দক্ষতা বৃদ্ধি ছাড়া আসলে অন্য কোনো উপায় আসলে খুঁজে পাচ্ছে না ট্রাফিক বিভাগ। একজনের সাথে কথা বলতে চাই, আমার পাশে রয়েছেন ট্রাফিক ইন্সপেক্টর মনির। আপনি জানাবেন যে আপনারা সড়ক দুর্ঘটনা এড়াতে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন বা সচেতনতা বৃদ্ধি করছেন কিনা? আমরা লালমনিরহাট জেলায় ট্রাফিক সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিদিন প্রত্যেক উপজেলায় উঠান বৈঠক করতেছি। বিভিন্ন চালক, গাড়ির হেল্পার, অটো চালক, ইজি বাইক চালক এবং স্লো যানবাহন যেগুলো আছে সেগুলো যাতে নিরাপদভাবে চলতে পারে রাস্তায়, এজন্য প্রতিদিন আমরা উঠান বৈঠক করতেছি, তাদেরকে সচেতন করতেছি এবং রাস্তায় চলাচলের নিয়মগুলো বলতেছি এবং যাতে দুর্ঘটনা কম হয় এজন্য সকলকে এবং জনসাধারণকে একত্রিত করে আমরা চেষ্টা করতেছি যাতে সবাই সচেতনভাবে আমরা রাস্তায় চলাফেরা করি এবং যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতেছি যাতে সড়ক দুর্ঘটনা কম হয়। এবং এই লালমনিরহাট জেলা হতে বুড়িমারির প্রায় 100 কিলোমিটার রাস্তায় বিভিন্ন বাঁক মোড় থাকে যেগুলোতে সড়ক দুর্ঘটনা হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আসলে সব মিলে যদি বলা যায় যে লালমনিরহাটের যে ঝুঁকিপূর্ণ সড়কগুলো রয়েছে এবং রাস্তার প্রশস্ততা কিন্তু অনেকটাই কম রয়েছে এবং অদক্ষ চালক এবং ব্যাটারি চালিত অটোরিকশার দাপট, সব মিলিয়ে কিন্তু সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। ট্রাফিক বিভাগ সচেতনতা বৃদ্ধি করছে, তবে সেটি কিন্তু কোনো কাজে আসছে না। সর্বশেষ গত 15 আগস্টেও কিন্তু 3 জনের প্রাণহানি এই মহাসড়কে হয়েছে। সব মিলিয়ে সড়ক দুর্ঘটনা কিন্তু সময়ের সাথে সাথে বাড়ছে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে। এই ছিল লালমনিরহাটের সড়ক দুর্ঘটনা নিয়ে সর্বশেষ খবর। বুবলি। জামাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।